আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের শিল্প বিকাশের ক্ষেত্রে সিআইএসএফ অপরিহার্য হয়ে উঠেছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন 13ই মার্চ থেকে শুরু হবে, চলবে 25শে মার্চ পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশ বজায় থাকায় রাজ্যে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। আজ উত্তর ত্রিপুরা জেলা যুব মোর্চার ডাকে ধর্মনগর বিবিআই ময়দানে যুব শঙ্খনাদ সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ, রাজ্য ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, বিজেপি জেলা সভাপতি কাজল দাস প্রমুখ। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে আজ আগরতলায় একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উজ্জয়ন্ত প্রসাদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। আগামী 17 জুলাই থেকে রাজ্যে জনগণনার কাজ শুরু হবে। আজ সচিবালয়ে স্টেট লেভেল সেন্সাস কোঅর্ডিনেশন কমিটির এক বৈঠকে পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরের সচিব তথা স্টেট সেন্সাসের নোডাল অফিসার এলটি ডার্লং বলেন, রাজ্যে 2টি পর্যায়ে জনগণনা করা হবে। প্রথম ধাপে হবে আবাসন গণনা ও বাড়ির তালিকা প্রণয়ন, দ্বিতীয় ধাপে হবে জনসংখ্যা গণনা। আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত হবে সেলফ এনুমারেশন এবং এই বছরেরই 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ে হবে আবাসন গণনা ও বাড়ির তালিকা প্রণয়নের কাজ। দ্বিতীয় ধাপে 2027 সালের 9 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত হবে জনসংখ্যা গণনার কাজ। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের অফিস প্রাঙ্গণে কৃষি দপ্তর ও KVK এর যৌথ উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি সহায়ক যন্ত্রপাতি এবং বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি কোন জমিকেই পতিত না রেখে চাষের আওতায় নিয়ে আসার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি বিজ্ঞান কেন্দ্র বা KVK এর বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর জয়শ্রী দত্ত। এখানে 415 জন কৃষককে কৃষি সহায়ক যন্ত্রপাতি এবং উপস্থিত সব কৃষককে উন্নত মানের বীজ বিতরণ করা হয়। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের জন্য PM বিশ্বকর্মা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, ঋণ সহায়তা, আধুনিক যন্ত্রপাতি এবং বাজার ব্যবস্থার সঙ্গে সংযোগের সুযোগ তৈরি করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শুধু কারিগরদের দক্ষতা বৃদ্ধি নয়, তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আজ ধলাই জেলার আমবাসার পঞ্চায়েতি রাজ ট্রেনিং সেন্টারে ভারত সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের উদ্যোগে এবং আগরতলার MSME ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন দপ্তরের ব্যবস্থাপনায় একদিনের সচেতনতা শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। শিবিরে অংশগ্রহণকারী কারিগরদের প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ায় জিষ্ণু দেববর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, জিষ্ণু দেববর্মার অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি নিষ্ঠা অবশ্যই মহারাষ্ট্রকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত করবে। সাংসদ বিপ্লব কুমার দেবও মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে অভিনন্দন জানিয়েছেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা রাজ্যের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাঁশ ভিত্তিক শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে বন দপ্তর ও ত্রিপুরা ব্যাম্বু মিশনের সহায়তায় বাঁশ শিল্প পরামর্শমূলক কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন, ত্রিপুরার বাঁশ পর্যটন শিল্পের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বাঁশের তৈরি রিসোর্ট পর্যটকদের কাছে আকর্ষণ বাড়াচ্ছে, তাই বাঁশ চাষের উপর জোর দেওয়া হয়েছে। তিনি আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে আরো বেশি করে বাঁশ ভিত্তিক শিল্প গড়ে তোলার ক্ষেত্রে শিল্পোদ্যোগীদের কাছে আহ্বান রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন দপ্তরের সচিব শ্রী চৈতন্যমূর্তি, ত্রিপুরা ব্যাম্বু মিশনের অধিকর্তা ডক্টর দীপক কুমার, বন দপ্তরের প্রধান সচিব RK সামাল। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে গোমতী জেলায় আজ অনুষ্ঠিত হয়েছে জেলা ভিত্তিক একদিনের সচেতনতামূলক কর্মসূচি। একই সঙ্গে গোমতী জেলা ভিত্তিক HPV টিকাকরণের কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কিল্লা ব্লকের গুণপদ মেমোরিয়াল হলে আয়োজিত এই শিবিরে টিবি মুক্ত ভারত ও ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। যক্ষ্মা রোগীদের জন্য নিক্ষয় পোষণ যোজনা শীর্ষক একটি পুতুল নাটকের মাধ্যমেও জনগণকে সচেতন করা হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং আকাশবাণী গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তকে এক সাক্ষাৎকারে বলেন, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে টিবি প্রতিরোধ ও HPV টিকাকরণ সম্পর্কে সচেতন করা হয়। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে বাল্য বিবাহ মুক্ত ভারত বিষয়ে জেলাভিত্তিক কর্মশালা হয়।
কর্মশালায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দিব্য দত্ত বলেন, 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়েতে প্রতিরোধে এগিয়ে আসার জন্য গ্রাম প্রধান সহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন। বক্তব্য রাখেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন নাগাল্যান্ডের যুব সমাজকে সক্রিয়ভাবে জাতীয় সেবায় অংশগ্রহণ করার এবং জাতি গঠনে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। এর ফলে বিকশিত নাগাল্যান্ড বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ লুমামিতে নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের 8ম সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি আরো বলেন, বৈচিত্র্য থাকা সত্ত্বেও একতাই ভারতের সবচেয়ে বড় শক্তি। উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে উত্তর পূর্বাঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন এবং শান্তির উদ্যোগগুলি তুলে ধরেন। ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য শান্তি ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার নতুন দিল্লিতে 2টি নতুন মেট্রো করিডর উদ্বোধন করবেন এবং 3টি অতিরিক্ত করিডরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী পিঙ্ক লাইনের মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর অংশ এবং দিল্লি মেট্রোর মেজেন্টা লাইনের দীপালি চক থেকে মজলিস পার্ক অংশের উদ্বোধন করবেন। দিল্লির মুখ্যমন্ত্রী জানান, 18,300 কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পগুলি গণপরিবহনকে শক্তিশালী করবে এবং শহর জুড়ে যোগাযোগ উন্নত করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, ভারতের শিল্প বিকাশের ক্ষেত্রে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ অপরিহার্য হয়ে উঠেছে। আজ কটকের মুন্ডুলিতে সিআইএসএফ এর 57তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে তিনি একথা বলেন। এই বাহিনী সারা দেশে মুখ্য শিল্পক্ষেত্রগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, অত্যাবশ্যক সামুদ্রিক ক্ষেত্রে সুরক্ষা আরও জোরদার করতে বন্দর সুরক্ষা শীঘ্রই সিআইএসএফ এর কাছে ন্যস্ত করা হবে। মাওবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ভারত চলতি মার্চ মাসের মধ্যে নকশালবাদ থেকে মুক্ত হবে। তিনি বলেন, সিআইএসএফ এই মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। भारत के औद्योगिक विकास की संकल्पना सीआईएसएफ के बगैर हो नहीं सकती। चाहे हवाई अड्डे हो, चाहे बंदरगाह हो, चाहे हमारे वाइटल इंस्टॉलेशंस हो, चाहे बड़ी औद्योगिक इकाइयां हो, सीआईएसएफ हमेशा राष्ट्र की ढाल बनकर मजबूती से खड़ी है। और अभी अभी इसीलिए भारत सरकार के गृह मंत्रालय ने एक निर्णय किया है कि सारी बंदरगाहों की सुरक्षा भी सीआईएसएफ को सौंपकर हम इस मामले में भी सुनिश्चित होना चाहते हैं। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আজ জোর দিয়ে বলেছেন, স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন বিশ্বের দক্ষিণ প্রান্তের জন্য অপরিহার্য। নতুন দিল্লিতে রাইসিনা সংলাপ 2026-এর দ্বিতীয় দিনে তিনি জোর দিয়ে বলেন, ভারতের সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থে পরিচালিত হয় এবং কোনো একটি নির্দিষ্ট বিশ্বগোষ্ঠীর জন্য নয়। মন্ত্রী শ্রী সিং আরও বলেন, ভারত ধারাবাহিক নৌ চলাচল এবং পারাপারের স্বাধীনতাকে সমর্থন করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের একতরফা প্রচেষ্টার বিরোধিতা করে। তিনি বলেন, ইউক্রেন হোক বা পশ্চিম এশিয়া, ভারত যোগাযোগ এবং স্থিতিশীলতা বৃদ্ধির জন্য ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরের মতো উদ্যোগগুলিকে এগিয়ে নিতে ধারাবাহিক আলোচনা এবং কূটনীতির উপর জোর দেয়। তিনি বলেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক মুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগিতামূলক ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য পরিকল্পনা শেয়ার করেছে। অন্যদিকে ইউরোপের সাথে ভারতের সহযোগিতা গণতান্ত্রিক মূল্যবোধ এবং বাস্তবসম্মত আলোচনার উপর নির্ভর করে। মন্ত্রী উল্লেখ করেছেন, ভারত ব্রিক্সের চেয়ারম্যানের পদ গ্রহণ করার পর স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব এই 4টি বৃহৎ দৃষ্টিভঙ্গির উপর গুরুত্ব আরোপ করেছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী 13ই মার্চ থেকে শুরু হবে, চলবে 25শে মার্চ পর্যন্ত। আজ বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ এ খবর জানান। তিনি জানান, আগামী 13ই মার্চ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। এরপর বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে। সংসদ বিষয়ক মন্ত্রী শ্রীনাথ আরও জানান, 16ই মার্চ অর্থমন্ত্রী প্রণোদ সিংহ রায় 2026-27 অর্থবর্ষের বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট বিধানসভায় পেশ করবেন। তিনি বলেন, বাজেট ভাষণের পরের দিন 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এগুলি হল মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ত্রিপুরা ইউনিভার্সিটি অব
হেলথ সায়েন্সেস বিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল। অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যপালের ভাষণের পর আলোচনা শুরু হবে, যা 2 দিন ধরে চলবে। 19শে মার্চ বিরোধী দলের নেতা বাজেটের উপর বক্তব্য রাখবেন। তিনি আরো জানান, 20, 23 ও 24শে মার্চ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।